এসআইআর নিয়ে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আন্ডার অ্যাডজুডিকেশন আর ডিলিট, এই জায়গায় তো। আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিট, এটা আর কোনো জায়গায় আছে, কোনো রাজ্যে আছে? আমাদের রাজ্যে হলো কেন? এর দায়টা কার? এর সর্বপ্রথম দায়ী মমতা ব্যানার্জির। এই দেখো এখানে নির্বাচন কমিশনের ক্যামেরা হচ্ছে, আমি যদি একটা ভুল বলি আমার দুদিন হয়তো বক্তব্য বন্ধ করে দেবে, তাহলে আমি ভুল বলছি না, আর যদি ভুল বলি আমাকে ছেড়ে কথা বলবে না ওরা। সর্বপ্রথম দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। 200-250 করে এসআইআর হয়তো হতোই না, এখন ভোটের পরে হয়তো হতো, কিন্তু এসআইআর এর ভয় দেখিয়ে তো ভোট লুটবে। তড়িঘড়ি 250 কোটি টাকা এসআইআর করার জন্য মমতা ব্যানার্জি দিয়েছে। 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, আর 1,000 অফিসার দিলে, 1,000 কম্পিউটার অপারেটর দিলে হয়তো আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না আমাদের। প্রথম দায়ী মমতা ব্যানার্জি। কি বলেছিল? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। উনার আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু তাও জানতে ইচ্ছা করছে উনি বেঁচে আছেন তো? কি গো, উনার ভাইপো অভিষেক বাবু কি বলেছিলেন? একটা নাম বাদ গেলে দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে আন্দোলন করব। দেখছি দিল্লি তো দূরের কথা, কুলপিতে বক্তব্য দিচ্ছে, পিছন দিকে সিট চেয়ার খালি হয়ে গেছে। বুঝতে পারছেন কোন জায়গায়? ওরা যখন এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশের পরে ওরা ওদের দলের প্রার্থী খুঁজতে ব্যস্ত, তখন ভাঙড়ের বিধায়ক, ভাঙড়ের একজনের ভোট ডিলিট হয়ে গেছে, তার ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কলকাতা হাইকোর্টে হাজির হলো। এটাই তফাৎ। আমি আপনাদের বলবো, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, আগামী 1 তারিখে সুপ্রিম কোর্টে মামলা আছে। এই মামলার নম্বর 68,938। মমতা ব্যানার্জির মামলা নয়, অভিষেক ব্যানার্জির মামলা নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালের মামলা নয়। আমার মামলার নম্বর আমি দিয়ে দিচ্ছি, 68,938। আগামী 1 তারিখে আছে। আপনাদের ভোটাধিকার শুধু নয়, ভাঙড়ের ভোটাধিকার নয়, ভাঙড়ের ভোটাধিকার আমি লড়ে নেব। রাজ্যের ভোটাধিকার বাঁচানোর জন্য ভাঙড়ের বিধায়কই লড়াই করছে, এটুকু আপনারা বলবেন। 1 তারিখে মামলা আছে। এখন যে জায়গায় দাঁড়িয়েছে, যার ভোট ডিলিট হয়ে গেছে ট্রাইব্যুনালে যেতে হবে। ট্রাইব্যুনালে গিয়ে কাগজপত্র জমা করবে, ওটা একটা বিচার প্রক্রিয়া, মধ্যে সমাধান হয়ে যাবে, ভোটার লিস্টে নাম উঠে যাবে, ভোট দেবে। কিন্তু ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কবে পাবলিশ হয়েছে জানেন? আজ থেকে 5 দিন আগে। ট্রাইব্যুনালটা বানানোর দায়িত্ব রাজ্য সরকারের। এখনো পর্যন্ত রাজ্য সরকার ট্রাইব্যুনাল বানায়নি। কেন? এবার বলুন। যদি মমতা ব্যানার্জি চায় এদের ভোটটা ফিরে আসুক, ভোটটা দিবে, তা তখন বানিয়ে দেওয়া দরকার ছিল। কেন বানায়নি? এবার ভয় দেখাবে। 2021-এ কি ভয় দেখিয়েছিল? তবে ভাঙড়ের বীর পুরুষদেরকে ভয়ে কাবু করতে পারেনি। 2021-এ এসআইআর, এনআরসি, সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল। আর এখন এসআইআর এর ভয় দেখাবে। বিজেপি বলবে এসআইআর করে নাম বাদ দিয়ে দেবো, আর তৃণমূল বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি সব নাম ফেরত নিয়ে আসবো। কিন্তু আমি জানতে চাইছি, এখন ক্ষমতায় কি আছে? নওশাদ সিদ্দিকী আছে, খামচিহ্ন আছে, সংযুক্ত মোর্চা আছে, না মমতা ব্যানার্জি তৃণমূল আছে? বলো। তাহলে এখন তুমি ক্ষমতায় থাকা অবস্থায় এত নাম বাদ গেল কেন? এর জবাবটা আগে দাও। কি বলছি বুঝতে পারছো? বলবে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, সব নাম এনে দেবো। আরে এবার আমরা নওশাদ সিদ্দিকীদের খাম চিহ্নকে আনবো, আর খাম চিহ্নের সাথে যারা থাকবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবো। তোমাকে জ্ঞান দিতে হবে না, কিভাবে একটা একটা করে কি করতে হয় সেটা আমরা বুঝে নেব। বুঝতে পারছেন? ট্রাইব্যুনাল এখনো তৈরি করেনি, যেটা রাজ্য সরকারের। এবার বলছি অ্যাডজুডিকেশন, তারপরেই তো ডিলিট হলো। লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে অ্যাডজুডিকেশন। লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতোই না, এটা আসতোই না। আমি আপনাদের বলছি, 2টো সার্টিফিকেট, 11 ধরনের কাগজ চেয়েছিল তো, 2টো কাগজ যদি দিয়ে দিত। ফার্স্ট কাগজ কি? ডোমিসাইল সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র। রাজ্য সরকারের হাতে ক্ষমতা ছিল তো। দুয়ারে সরকার ক্যাম্প করে 3 মাথার মোড়ে পাড়ায় সমাধান আপনি করতে পারছেন। তাহলে পাড়ায় ক্যাম্প বসিয়ে যার যার নোটিশ এসেছে তাকে তার হাতে তো ডোমিসাইল সার্টিফিকেট তুলে দিত। সে গিয়ে হিয়ারিংয়ে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেটটা দিয়ে দিলেই সমস্যা মিটে যেত। এটা রাজ্য সরকারের হাতেই ক্ষমতা ছিল, কিন্তু এ কাজ করেনি। আর একটা কি আছে? 2011 সালের আগে, 11 সালে হয়েছিল পারিবারিক গণনা হয়েছিল। বাপের বয়সী যারা আছেন, 2011টাকে যারা ভালো করে মনে রেখেছেন, পারিবারিক গণনা হয়েছিল জানেন কি? আমি আর 2 থেকে 3 মিনিট নেবো, অসুবিধা আছে কারো? 2 থেকে 3 মিনিট। পারিবারিক গণনা হয়েছিল জানেন তো? ওইটাও যদি ওই হিয়ারিংয়ের টেবিলে গিয়ে দিতেন তাহলে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামও আসতো না। কিন্তু ওইটা কার কাছে আছে? ওটা আশাকর্মীরা ওই তথ্যটা তুলেছিল, পঞ্চায়েতে দিয়েছিল, পঞ্চায়েত ওপরে পাঠিয়েছিল। প্রত্যেকটা পঞ্চায়েতে ওই তথ্য সংরক্ষিত আছে। এবং নির্বাচন কমিশনের যে তথ্যগুলো চেয়েছিল ওর মধ্যে একটা ডকুমেন্টস ছিল কি? যে ডকুমেন্টসগুলো চেয়েছিল
এই 2011 আমাদের ওয়েস্ট বেঙ্গলের পারিবারিক রেজিস্টার যেটা আছে তার প্রমাণপত্র। তাহলে মমতা ব্যানার্জি যদি চাইতেন, পশ্চিম বাংলার ম্যাক্সিমাম পঞ্চায়েতগুলো ভোটে লুট করে নিয়েছিল, সব পঞ্চায়েতে তৃণমূল আছে, এবং বিরোধীদেরকেও বলতো যে পঞ্চায়েতের তালা খোলাই অবশ্য আছে, পঞ্চায়েতের টেবিলে নিয়ে বসো, রাস্তায় নামো, পাড়াতে পাড়াতে চলে যাও, প্রত্যেকের ওই পারিবারিক রেজিস্টার কাগজটা প্রত্যেক যাদের নামে হেয়ারিং এসছে তাদের হাতে তুলে দাও। যাদের নামে হেয়ারিং এসছে তাদের নামে যদি তুলে দিত, আজকে আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনও আসতো না, লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো না, আমাদের যাদের বৈধ ভোটার ডিলিট হয়েছে এটাও করতে পারতো না। এটা বিজেপি তৃণমূল মিলে ইসিআইকে সামনে রেখে এই নোংরামি করেছে। তাই বন্ধুগণ, আমাদেরকে জবাব দিতে হবে, দুটোভাবে জবাব দিতে হবে। বিজেপি আমার তৃণমূল মিলে দীর্ঘক্ষণ আমাদেরকে হেয়ারিংয়ের নামে রাস্তায় দাঁড় করিয়েছে, তাই এই নির্বাচনে আমরা ইভিএম মেশিনের মাধ্যমে এই বিজেপি তৃণমূলকে জবাব দেব। এবার এখন একটা আসা যাক, যাদের ডিলিট হয়ে গেছে কি করবেন, তাই না? আমি অনুরোধ করব, এইটা আমার কাছে মুর্শিদাবাদ থেকে যখন আসছিলাম একটা ফোন এসেছিল, আমার এক আপনজন ফোন করেছিলেন, সেও চিন্তিত, এটা রেকর্ড করে আলাদা করে আপনারা ছাড়বেন। সেও চিন্তিত যে হয়তো কেউ সুসাইড যদি করে নাই, সাধারণ মানুষ আছে, দিন আনে দিন খাই মানুষ, তার ডিলিট হয়ে গেছে কি করবে। আমি অনুরোধ করব, কেউ ভুল পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনি ভারতীয় নাগরিক, যথেষ্ট প্রমাণ আপনার কাছে আছে। আবার চলে যান, আমি বলছি, আপনার দাদুর কবরটাই আপনার প্রমাণ। এটা বললে অনেকে রাগ হয়, দাদুর কবরটা বিনা কাগজে আছে। যদি বিনা কাগজে আপনার দাদু খবরে শুয়ে থাকতো না, তৃণমূলেরা দেখতেন তখন দখল করে একটা প্রমোটিং করে দিত, দাদুর কবরও ছাড়তো না। কাগজ আছে তো? আমি বলেছি দাদুর কবর দেখিয়ে দেবে, অনেকে ঝাল হয়েছে, কিন্তু দাদুর কবরেও কাগজ আছে, যে দাদু যে কাগজ কবরে শুয়ে আছে, আছে না? ওইটাও তো আপনার প্রমাণপত্র অনেক আছে, আপনার পুরাতন দলিল। আপনি যেখানে থাকছেন সেটাই তো আপনার দাদুর জায়গাতে আছেন, আপনার নানার জায়গাতে আছেন। পিছিয়ে বসো না, বসো না, তোমরা বসো না, বসো, দাঁড়িয়ে পড়ছো কেন? দাদুর জায়গাতে আছেন, নানার জায়গাতে আছেন, নাই বংশ পরম্পরায় আছেন তো। 1955 সালের আগের দলিল, 1923 সালের দলিল, দেশ স্বাধীন হওয়ার আগে দলিল আপনার বাড়িতে আছে। আপনাকে শুধু হয়রানি করছে, কিন্তু কিছু করার নেই, অত ক্ষমতা আমার হাতে নাই। যদি অত ক্ষমতা আমার হাতে থাকতো, ইসিআইকে এখান থেকে বার হতে দিতাম না, ওখানে ধরের মধ্যে বসিয়ে রেখে দিতাম। দুর্ভাগ্য, আমরা গিয়ে আটকালে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে মারছে। আমরা ধর্নায় বসতে চাইছি, আমাকে একদিন ধরে জেল খাটিয়ে দিল। এই ইসিআইয়ের বিরুদ্ধেই তো ধর্নায় বসতে চেয়েছিলাম, ওয়াকাবের বিরুদ্ধেই, আইনের বিরুদ্ধেই তো বসতে চেয়েছিলাম। মমতা ব্যানার্জির পুলিশ আমাকে ধরে, আমাদের মতো অনেকজনকে ধরে একদিন জেল খাটিয়ে দিল। যাক, সেটাতে আমার রাগ হয় না। এখন করণীয়টা কি? এখন ঠান্ডা মাথায় আবারও বলছি, আতঙ্ক মুক্ত থাকবেন। আতঙ্কিত হয়ে গেলে ডিলিট থেকে আপনার ভ্যালিড হয়ে যাবে না, হবে? তাহলে কাগজে লড়াই করতে হবে। আমি বলবো আপনারা ঠান্ডা হন। এখন পর্যন্ত অপদার্থ সরকার, এখনও অপদার্থ নির্বাচন কমিশন কোনো গাইডলাইন পর্যন্ত ছাড়েনি, এবং যে কি অ্যাপ্লিকেশান করবে, কি কি ডকুমেন্টস দিতে হবে, নির্দিষ্ট কোনোভাবে আমরা পাচ্ছি না। আমরা একটা দিন অপেক্ষা করছি, আগামী 2-1 দিনের মধ্যেই আমরা প্রেস করব, টোটালটা কি সিস্টেম আছে না আছে আপনাদের বলবো। কিন্তু অনুরোধ এটাই, আতঙ্কিত হয়ে কেউ ভুল পদক্ষেপ নেবেন না। সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, যেমন আমরা জোর গলায় বলি অসুস্থ হয়েছি, সরকারকে আমাকে ওষুধ দিতে হবে সুস্থ করার জন্য। আমার মাথায় ছাদ নাই, সরকার আমাকে ছাদের ব্যবস্থা করবে। ঠিক একইভাবে আর্টিকেল 326 সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে, প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে তার ভোটদানের ক্ষমতা পাচ্ছে। সুতরাং কেউ আমার এই ভোটদানের ক্ষমতা কেড়ে নিতে পারবে না। সব কাগজ আছে আমি ভারতীয় হওয়ার, কিন্তু এখন বদমাইশি করে আমাকে ট্রাইব্যুনালের দিকে পাঠিয়ে দিচ্ছে। হয়তো আমার কষ্ট হচ্ছে, এই কষ্টর ভয়ে কেউ ভুল পদক্ষেপ নেবেন না। কেউ ঘাস মারা দিল, খেয়ে ফেললো, কেউ গলায় দড়ি দিয়ে টাঙিয়ে গেল, কেউ ভুল পদক্ষেপ নেবেন না। অনুরোধ এতটুকুই আপনাদের কাছে। আমি আর স্পেশাল করে ভাঙড়ের মানুষদের উদ্দেশ্যে আমার বার্তা ছিল কি, এসআইআর পর্বে আমি কি বলেছি, যদি কোনো ভাঙড়ের ভোটারকে ডিস্টার্ব করা হয়, আইনি সহযোগিতা যদি লাগে, একজন কেন, যদি 1000 মানুষের আইনি সহযোগিতা লাগে, নওশাদ সিদ্দিকী তার জন্য বিনামূল্যে আইনি পরিষেবা দেবে। আজকেও বলে যাচ্ছি, যদি কারো ভোটার, বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে যায়, আপনি আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। নেতৃত্বের সাথে যোগাযোগ এই জন্যই বলছি, ভাই ভোটের সময় আমি একটু ব্যস্ত আছি, ওদের সাথে যোগাযোগ করুন, আপনার নাম, আপনার ফোন নাম্বার দিয়ে দিন। আমার অফিসে লোক বসানো আছে, অফিস থেকে ফোন করে আপনার কি সমস্যা না সমস্যা, কিভাবে সমাধান করতে হবে, কোন উকিল দিয়ে সমাধান করতে হবে, আপনি ঘরে বসে কি করতে হবে, সবটাই আমরা আপনাদের অ্যাসিস্ট করে দেবো, সহযোগিতা করে দেবো। নিশ্চিন্তে এটা হতে এখন চিন্তা মুক্ত করেন।
ইভেন সাথে সাথে এটাও বলছি, আমাদের ফেসবুকে আমাদের পার্টির অফিসিয়াল পেজে দেখবেন নাম্বার ছাড়া আছে। প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে রাত্রে 9টা আপনারা পশ্চিমবাংলার যে কোনো প্রান্ত থেকে ফোন করতে পারেন। কারো যদি ডিলিট হয়ে যায়, ডিলিট থেকে ভ্যালিড কিভাবে করতে হবে তার পরামর্শ আমরা দেব, এবং আইনি যা সহযোগিতা লাগবে সবটাই আমরা দেব। এবার কথা হচ্ছে, এখন দেখলে হয়তো দেখা যাবে হয়তো তৃণমূল করে, হার্ডকোর তৃণমূল, তার নাম ডিলিট হয়ে গেছে। আমি বলছি মমতা ব্যানার্জি তার পাশে এখন দাঁড়াবে না, কারণ তার ডিলিট নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করবে। মমতা ব্যানার্জি ডিলিট নিয়ে রাজনীতি করবে, ভ্যালিডের দিকে যাবে না। আমি আপনাদের এখানে শ্যামনগর বাজারে কথা দিয়ে যাচ্ছি, কোনো তৃণমূলের হার্ডকোর সমর্থকেরও যদি নাম ডিলিট হয়ে যায়, আপনি যদি মনে করেন আপনার পরিচয় গোপন রাখা দরকার, আমি আপনার উদ্দেশ্য বলছি, বা আপনার পরিবারের কারো ডিলিট হয়ে গেছে, আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, আতঙ্কিত আছেন, আমি আপনাকে বলে যাচ্ছি বা আপনাদের বলে যাচ্ছি, গোপনে আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রেখে আপনার ভোটাধিকার আমি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি আপনার হয়ে লড়াই করব। সে তৃণমূলের আপনি কর্মীতে কি হয়েছে, আপনাদের বলে যাচ্ছে কথা। আমি জানি ওনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসলে আমার বিপক্ষে ভোট যাবে, তাতে আমার কোনো যায় আসে না, কেন গণতন্ত্রকে রক্ষার লড়াই আমি নেমেছি, আমাকেই জিততে হবে, আমাদেরকেই জিততে হবে, এটা বড় কথা নয়। গণতন্ত্রকে জিতাতে হবে, সংবিধানকে জিতাতে হবে, তার লড়াই নেমেছি। সংবিধানের আর্টিকেল 326 যদি আজকে অপমানিত হয়, অবহেলিত হয়, তাকে বাঁচানোর জন্য আমার পক্ষে ভোট আসবে না আসবে আমার কাছে বড় কথা নয়। সংবিধানের 326 নম্বর ধারাকে বাঁচানোটাই আমার কাছে মুখ্য বিষয়, 1 নম্বর বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? তাই আজকে যদি আপনার এখানে বলছিল, আমার খুব ভালো লাগলো, রবিউল ভাইয়ের বুথে 300 একটা ডিলিট নেই তো, কালকে নিয়ে যাবে নাম ফোন নাম্বার। রবিউল ভাইয়ের বুথে 302 জন আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, 3টে ডিলিট এসছে কালকে। কারণ আমি কারো বুথে 1টা 2টো 5টা 6টা আসছে, চিন্তা করবেন না, আপনাদের নওশাদ সিদ্দিকী এখনো বেঁচে আছে, আমি লড়ে নেব। আগামীকাল আমার একটা মিটিং আছে, বলে দিয়েছে অঞ্চল নেতৃত্বদেরকে, বুথের তার নাম ফোন নাম্বার নিয়ে আমার কাছে হাজির হয়ে যাবেন। একটু তথ্য দিই, নওশাদ সিদ্দিকীকে ভয় পাই কি পাই না? আমাকে কেন ভয় পাই জানেন? এত মারধর কেস কাবাড়ি করে নওশাদ সিদ্দিকীর পিছনে হাজার হাজার মানুষ, এই জন্য ভয় খায়। এমনি ব্যক্তি নওশাদ সিদ্দিকীকে একটুও ভয় খায় না, আপনারা আমার সাথে আছেন বলে ভয় পায়, এটুকু মাথায় রাখবেন। আমার কিছু বাহাদুরি নয়, আপনারা সাথে আছেন ওই জন্য ভয় পাই। সুজাপুর বিধানসভা, এই ভাই এদিকে, সুজাপুর বিধানসভা 1,14,000 মানুষের আন্ডার অ্যাডজুডিকেশন। ভগবানগোলা বিধানসভা প্রায় 1 লক্ষ মানুষের নামে আন্ডার অ্যাডজুডিকেশন। ভাঙড় বিধানসভা 11,500 নামে। বুঝতে পারছেন? ওখানে তৃণমূলের বিধায়ক আর এখানে সংযুক্ত মোর্চার খামের বিধায়ক, সাইজ করে ফেলবে, ভালো করে জানে। বুঝতে পারছেন? আর যে ফার্স্ট যে লিস্ট, সেকেন্ড লিস্ট দেখুন, 11,500 মধ্যে হয়তো মনে আর অল্প কিছু বাকি আছে, সব ইস্পার নাহলে উস্পার। যেটা ভ্যালিড হয়ে গেছে ভালো কথা, যাদের ডিলিট করেছে তো নওশাদ সিদ্দিকী আছে। ভাই আমি লড়ে নেব, লড়ে আইনি লড়াই করে তাদের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। এই জন্যই একটা ক্ষমতা তৈরি করতে হয়। আমি আপনাদের বলবো, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, আমি সবার উদ্দেশ্যে বলবো, যদি মনে করেন আগামী 5 বছর বিগত 5 বছরের নাই যেখানেই অন্যায় হয়েছে, সে দলিতের সাথে হোক, আদিবাসীর সাথে হোক, হিন্দুর সাথে হোক, মুসলমানের সাথে হোক, শিক্ষকের সাথে হোক, ছাত্রের সাথে হোক, তিলোত্তমার সাথে হোক, তামান্নার সাথে হোক, আনিসের সাথে হোক, সেখানেই ভাঙড়ের বিধায়ক পৌঁছে গিয়েছিল, বুক চিতিয়ে লড়াই করেছে। তাই আগামী 5 বছরও যেখানে অন্যায় অনাচার হবে, সেখানে যদি কোনো এক বীর পুরুষকে পৌঁছাতে চান, তার 29শে এপ্রিল খামচিহ্ন ভোট দিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠান। কি বলছি বুঝতে পেরেছেন? ফেক ST/SC সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াই নওশাদ সিদ্দিকী করছে। ওবিসি নিয়ে মুসলমানদের সাথে বৈষম্য হচ্ছে, এ লড়াই নওশাদ সিদ্দিকী করছে। আমাদের বাড়ির মেয়ে ডক্টর তিলোত্তমা, তাকে যারা খুন করেছে তার বিরুদ্ধে লড়াই নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন করছে। আনিসকে যারা হত্যা করেছে তার বিরুদ্ধে লড়াই নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন করছে। তামান্নাকে যারা খুন করেছে তার বাড়িতে পৌঁছে গিয়ে তার পাশে থাকার আশ্বস্ত, তার পাশে থেকেছি, সেটা নওশাদ সিদ্দিকী খাম চিহ্ন করছে। বিদ্যুৎ মণ্ডল এই বিষ্ণুপুরে তাকে খুন করেছে, তার বাড়িতে পৌঁছে যাওয়া, তার হয়ে লড়াই নওশাদ সিদ্দিকীরা করছে। রাজ্যে যেখানে অন্যায় অনাচার হচ্ছে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে, প্যারা টিচার থেকে শুরু করে, সরকারি কর্মচারীদের হকের ডিএ পাচ্ছে না, তার যাতে ডিএ পায় তার কথা। সিভিক ভলেন্টিয়ারদের মাইনে কম কেন? সমকাজে সমবেতন দিতে হবে, প্যারা টিচারদের সমকাজে সমবেতন দিতে হবে। MSK থেকে শুরু করে আপনার
আনএডেড মাদ্রাসা থেকে শুরু করে এনএসকিউএফ টিচারদের হয়ে লড়াই সেই খামচিহ্ন নওশাদ করছে। যদি মনে করেন এই লড়াইটা দীর্ঘমেয়াদী করতে হবে, সমাধান করতে হবে, তাহলে আগামী দিনে 29 এপ্রিল খামচিহ্নে ভোট দেবেন। শুধু নয়, আপনার যারা আত্মীয় আছে মিনাকাতে, হাড়োয়াতে, বাসন্তীতে, রাজারহাটে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, তাদেরকে বলুন যেখানে যেখানে খামচিহ্ন আছে সেখানে খামচিহ্নকে জেতান। সাথে সাথে খামচিহ্ন যাদের সাথে অ্যালায়েন্স করছে, যে সিম্বলগুলো আছে, যেমন যাদবপুরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার আছে, সেখানে কাস্তাতুরি তারা চিহ্ন, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আওয়াজ আমাদের চারিদিকে তুলতে হবে। আর আমাদেরকে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠালে, শাসন কার্য আমাদের হাতে দিলে, তাহলে বারবার আমাকে প্রশ্ন করতে হবে না বিধানসভার মধ্যে কবে হিমঘরটি ভাঙড়ের মানুষের স্বার্থে খুলে দেওয়া হবে। এ প্রশ্ন করতে লাগবে না, খুলে দিয়ে বলবে এরা খুলে দিয়েছে। আমি অন্তত একাধিকবার হিমঘরের কথা বলেছি, বলছে হবে হবে হবে, উত্তর আর দিতে পারে না। কিন্তু কতদিন লাগবে আর? তাই বন্ধুগণ, শেষ করছি অনুরোধের একটাই, চোখ কান খুলে চলবেন, চোখ কান খুলে চলবেন। আগামী 5 বছর আপনি ভালো থাকবেন না তোলাবাজের শিকার হবে, সেটা কিন্তু আপনার 29 এপ্রিল ইভিএমে ভোট দেওয়ার ব্যাপারে। একটা ঘটনা কি হচ্ছে জানেন? বুথে লোক নাই, বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা ছড়াচ্ছে, তাই তো? আমি আপনাদের একটা ওষুধ দিয়ে যাচ্ছি, যারা বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা ছড়াচ্ছে, এতটুকু বলবেন, সারা বছর কিন্তু বাইরের লোক তোকে পাহারা দেবে না। বুঝতে পেরে গেছেন কি বলছি? খুলে বলতে হবে। এই বুঝতে পেরেছেন কি পারেননি? আমার কথাটা যারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো। দূরে যারা আছেন, দূরে বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চেয়েছি? বুঝতে পেরেছেন? এক কথা, সারা বছর কিন্তু বাইরে থেকে লোক তোকে এসে পাহারা দেবে না। তুই বাইরে থেকে লোক নিয়ে এসে আমার পাড়ার লোককে মার খাওয়াবি, আমি চুপ করে বসে থাকবো না। দ্বিতীয় কথা, গুন্ডামি মস্তানি করতে এলে বাইরের লোক যদি আসে ভোটের সময় অন্যায়, তাহলে কি করবেন? একবার ঘিরে ফেলবেন। কি বলছি বুঝতে পেরেছেন? একবার ঘিরে ফেলবেন, দ্বিতীয়বার আর ঢুকবে না। কদিন আগে আমাদের কারিমুল বলছিল যে ভাঙড়ে এসে যারা অশান্তি করেছিল, কারিমুলের সাথে তার সাথে জেলে দেখা হয়ে গেছে। বলছে ভাই ভাঙড়ার জীবনে মারপিট করতে যাব না। যে উনি বাবা, ভাঙড়ের মানুষ তো ভয়ঙ্কর না, দিল থেকে ভাঙড়ের মানুষ আছে। ভাঙড়ের মানুষ দিলের দিক থেকে অত্যন্ত নরম। আমি গর্বের সাথে বলি, সব অনেক কম বেশি এগিয়ে হচ্ছে, হ্যান হচ্ছে, তেন হচ্ছে, ভাঙড়ের মানুষ দেখুন হিংসাতে যুক্ত নয়, থাকে না। তাই অনুরোধ, এই দুটো মাথায় রাখবেন। আমার ভোট আমাকে রক্ষা করতে হবে। মায়েরা, রাস্তায় নামতে হবে, প্রয়োজনে ভোটকে রক্ষা করতে পারবেন তো নাকি? এত লোক আছে, 4টে লোক এসে মস্তানি করে বেরিয়ে যাবে, পাড়াতে 6টা লোক আছে মস্তানি করে দেবে, বাকিগুলোকে সব কি আছে? মা বাপ একসাথে নামতে হবে। এই তো রাখ, মস্তানি বন্ধ কর, যার ভোট সে নিজে দেবে, এইটা আওয়াজটা তুলতে হবে। তা নিজের ভোট নিজে দিন, খামচিহ্নে নিজের ভোট নিজে দিন। 29 এপ্রিল খামচিহ্নে ভোট দিন। মমতাকে বলে দাও, ওয়াকফ চোরেদের বলে দাও, চাকরি চোরেদের বলে দাও, গরু চোরেদের বলে দাও, বাড়ি চোরেদের বলে দাও, তৃণমূলকে বলে দাও, ওয়াকফ চোরেদের বলে দাও, মমতাকে বলে দিন। চোর বললে আবার রাগ হয়, রাস্তায় 50টা লোক নিয়ে বসে হই হই করে। আমার মনে হয় এটা ভুল হয়েছে। যারা ও কি রাগ দেখিয়েছে বলো তো? আমি নটোরিয়াস ক্রিমিনাল, তুমি আমাকে চোর বলছো, আমার ইজ্জত তুমি কমাচ্ছ। প্রথম উত্তর দেন, সঠিক উত্তর দেবেন। আমার মন রাখার জন্য কিন্তু উত্তর দেবেন না, কারণ আমার মন রাখার জন্য যদি আপনি উত্তর দেন, তাহলে মিথ্যা কথা যদি আশ্রয় নেন, আপনাকে কিন্তু সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে। এই 5 বছরে আমি নওশাদ সিদ্দিকী 1টা টাকার তোলাবাজি আপনাদের সাথে করেছি? সার্টিফিকেট থেকে শুরু করে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে, 1টা টাকা কারো কাছ থেকে আমি চেয়েছি? আর 5 বছরে আমি আপনাদের ভোট নিয়ে দল পরিবর্তন করেছি? শুধু তাই নয়, আপনারা ভালো করে জানেন আমি চাইলে মিনিস্ট্রি পেতে পারতাম, হ্যাঁ না, কিন্তু আমি সেটা নিয়েছি। আমার একদিকে মিথ্যা মামলা, অপরদিকে আপনাদের ভালোবাসা। বারবার আমি আপনাদের ভালোবাসার কাছে পরাস্ত আমি হয়েছি, আর আগামী দিনেও আপনাদের ভালোবাসার কাছে আমি পরাস্ত হওয়ার জন্য প্রস্তুত আছি। আমি দীর্ঘ 5 বছর পশ্চিমবাংলার রাজনীতির সংজ্ঞাকেই পরিবর্তন করতে পেরেছি আপনাদের জন্য। আপনারা না আমাকে জিতিয়ে বিধানসভায় পাঠালে রাজ্যের মানুষ অন্তত জানতে পারতো না এমএলএর মাইনে কত। একটা এমএলএ মিলে বাকি রাজ্যের 293টা এমএলএর ঘুম যে হারাম করতে পারে, সেই ভাঙড়ের মানুষ যদি না আমাকে ভোট দিত, হয়তো আমি সেটা দেখাতে পারতাম না। তাই ভাঙড়ের মানুষকে আমি
ধন্যবাদ জানাই যে আমাকে সুযোগ দিয়েছে। তাই সুযোগ দিয়েছে, ধন্যবাদ তাই জন্য জানানোর সাথে সাথে গুটি কয়েক কথা বলবো। আজকে বিধানসভায় তো শ্রেষ্ঠ বিধায়ক হিসাবে পুরস্কৃত করার জায়গা নাই, তবে ভাঙড়ের মানুষ আমার 5 বছরের পারফরমেন্সকে পুরস্কৃত করবে তো হান না, একটু জানতে চাই। তাহলে কি পুরস্কার আপনি আমাকে দেবেন? আবার দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়াটাই হবে আমার জন্য বড় পুরস্কার, হবে তো নাকি ভাই? 2021 সালে বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে, এই গল্প শোনাচ্ছিল, অনেকে ভয় পেয়েছিল, তাই 26,151টা মাত্র লিড হয়েছিল। এবার ভরসা বিশ্বাস ভাঙড়ের মানুষের কাছে, পোলেরহাটের মানুষের কাছে, শ্যামনগরের মানুষের কাছে, গাজীপুরের মানুষের কাছে, এন্টায়ার ভাঙড়ের মানুষের কাছে। এটা আমার বিশ্বাস, ভাঙড়ের বাপ ভাই মা বোনেরা আর কোনো বাইনারির শিকার হবে না। কে আসছে কে যাবে তা নিয়ে ব্যাপার বড় কথা নয়। বিধানসভার মধ্যে আবার আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পাঠাতে হবে, এই মর্মে ভোট দেবে। 29 এপ্রিল খামচিহ্ন ভোট দেবে, এটা বিশ্বাস। গতবারে 26,151টা লিড ছিল, এইবারে কম করে 50,000-এর অধিক আমি লিড পাবো। এ ভরসা করা যেতে পারে তো নাকি? কারণ গতবার একটু ভয়ে ভয়ে ভোট দিয়েছিল, বিজেপি চলে আসবে কে আসবে, তাই তো। এইবারে কি এটা কি বুঝতে আপনাদের কারো অসুবিধা আছে যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়? এরা এক মুদ্রার এপিট ওপিট। কাউন্সিলেরই দুটো টিম, শুধু নাম চেঞ্জ করে দিয়েছে। তাই আমাদের কাজ কি হবে? কাউন্সিলের দুটো টিমকেই শুরুতে হারাতে হবে। বিজেপি আর তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে। একদিকে বিজেপি সাম্প্রদায়িক শক্তি, অপরদিকে তৃণমূল দুর্নীতিগ্রস্ত শক্তি। এই দুই শক্তি মিলে এখন প্ল্যান করেছে এসআইআর কে সামনে রেখে মানুষকে ভয় দেখিয়ে নতুন করে ভোট লুটার ধান্দা। যেভাবে 2021 সালে বাংলার মানুষকে সিএনআরসির ভয় দেখিয়ে ভোটটা লুটেছিল, আবার নতুন করে এরা রাস্তায় নেমেছে এসআইআর এর ভয় দেখিয়ে, এসআইআর কে সামনে রেখে ভোট লুট করবে। তাই আমরা প্রস্তুত আছি, আমাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আমরাও বাংলার মানুষ বুঝিয়ে দেব, শুধু ভাঙন নয়, রাজ্যের মানুষ তৈরি আছে। একাধিক নওশাদ সিদ্দিকীকে আইনসভার মধ্যে পাঠাবে, যে আইনসভার মধ্যে কি নওশাদ সিদ্দিকী দলিতের আওয়াজ তুলবে, আদিবাসীর কথা বলবে, মুসলমানের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর কথা বলবে, কৃষকদের কথা বলবে, ছাত্র যুবর কথা বলবে, মহিলাদের কথা বলবে। একাধিক নওশাদ সিদ্দিকীকে পাঠাবার জন্য আজকে রাজ্যের মানুষ প্রস্তুতি আছে। কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা পথ দেখিয়েছিলেন যে একজন বিধায়কও লড়াই করতে জানে, তবে আমি লড়াই করার সাহস, লড়াই করার শক্তি আপনাদের জন্যই পেয়েছি। কারণ আমি জানি আমার ভাঙড়ের মানুষদেরকে মারধর দিয়েছে, কেস দিয়েছে, খুন করেছে, তারপরেও আমাকে তারা ছেড়ে যায়নি। এই ঋণ আমি চিরদিনে আপনি ভুলতে পারবো না। তাই আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসায় আটকে রেখেছেন এবং যে ইতিহাস তৈরি করেছেন পশ্চিম বাংলার অলিতে গলিতে, যেখানেই যাই না কেন ভাঙড়ের বিধায়ক এসছে, ভাইজান আপনারা আমাদের এখানে প্রার্থী দেন, এখান থেকে পাস করিয়ে আপনার সাথে বিধানসভায় পাঠাবো আমাদের কথা বলানোর জন্য। ভাঙড়ের মানুষের জন্যই হয়েছে। তাই ভাঙড়ের মানুষ আবার প্রস্তুত নিচ্ছে তো নাকি? ভাঙড় প্রমাণ করে দিয়েছে বিগত 5 বছরে রক্তপাতের ভাঙড় নয়, রক্তদানেরই ভাঙড়। এই ভাঙড় প্রমাণ করিয়ে দিয়েছে। আর এই পোলেরহাট 2 নম্বর অঞ্চল, তারাও দেখিয়ে দিয়েছে একটা অঞ্চলে, একটা জায়গায় আমার মায়েরা, আমার বোনেরা, আমার বাপেরা, আমার ভাইয়েরা এসে যে রক্ত দিয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে ভাঙড় রক্তপাতের ভাঙড় নয়, রক্তদানের ভাঙড়। আজকে আমি গর্বের সাথে বলি রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তের প্রয়োজন হয়, তারা কোথাও রক্ত না পেলে ইভেন ব্লাড ব্যাংক থেকে ফিরে আসলে ওরা জানে ভালো করেই যে ভাঙড়ের বিধায়ককে ফোন করব, ভাঙড়ের নেতাদেরকে ফোন করব, আইএসএফ এর যারা আছে তাদেরকে ফোন করব, সাধারণ মানুষকেও যদি ফোন করি, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও ভাঙড়ের মানুষকে ফোন করলে, ভাঙড়ের বিধায়ককে ফোন করলে, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও বেডে গিয়ে তার ছেলেকে পাঠিয়ে এসে রক্তের ব্যবস্থা করে দেবে। আজকে ভাঙড়কে নতুন করে শিখতে শুরু করেছে রাজ্যের মানুষ, ভাঙড়কে ফলো করছে। যেই ভাঙড়ের নাম শুনলে নাক ছিটকাতো, যেই ভাঙড়ের নাম হলে নামের সাথে সাথে বোমগুলি, পিস্তলের কথা উঠতো, আজকে সেই ভাঙড় তার পুরাতন পরিচিতিকে মুছে দিয়ে নতুন পরিচিতি তৈরি করেছে। ভাঙড় মানে শান্তি, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে ঐক্য, আর ভাঙড় মানে রক্তপাত নয়, রক্তদানী হক ভাঙড়ের পরিচয়, সেটা প্রমাণ করে দিয়েছে। আপনাদেরকে আর একটা ধাক্কা দিতে হবে। 2021 একটা ধাক্কা দিয়েছিলেন,
আর একটা ধাক্কা দিতে হবে। সে ধাক্কাটা কি? এই নটোরিয়াস ক্রিমিনালকে কি করতে হবে? হারিয়ে প্রমাণ করতে হবে ভাঙড়ের কোনো মানুষ বোমবাদা নেতাকে পছন্দ করে না। এই প্রমাণ করতে হবে। ভাঙড়ের মানুষের কাছে একটা বড় চ্যালেঞ্জ, ভাঙড়ের মানুষের কাছে একটা বড় সুযোগ। সেই সুযোগের চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে হবে যে ভাঙড়ের মানুষ হিংসা চাই না, শান্তি চাই। ভাঙড়ের মানুষ রক্তপাত চাই না, রক্তদান চাই। তাই মমতা ব্যানার্জি যাকে তাকে ধরে বসিয়ে দিল, ভাঙড়ের মানুষ তাকে গ্রহণ করবে না। ভোটের মাধ্যমে কম করে 50,000 ওনাকে মাইনাস করে কামচিল্যকে 50,000 প্লাস করে দেখিয়ে দেবে যে ভাঙড়ের মানুষ সম্প্রীতির পক্ষে, ঐক্যের পক্ষে, রক্তদানের পক্ষে, মানুষ তৈরি করার কারিগরের পক্ষে। হবে তো নাকি? এই চ্যালেঞ্জটা নেবেন তো আপনারা? বাস্তব কথা বলছি, 5 বছর ধরে 1 টাকা তোলাবাজি আমি করেছি। অর্ধেক ভাঙড়ে কিন্তু নোংরামি সাফ হয়েছে, আর বাকি আছে অর্ধেক। এই অর্ধেক 2026-এ ধাক্কা দেবেন, আমি কথা দিচ্ছি। আমার এখন তো বুঝতে পারছেন যে মানুষ আপনাদেরকে কত সম্মান দেয়। রাজ্যের যে কোনো প্রান্তে যাচ্ছেন, সম্মান পাচ্ছেন কি পাচ্ছেন না? আর একটা ধাক্কা দেন, 2026-এর ধাক্কা। আমি আপনাদের বলছি, ভাঙড় রাজ্যের সবার উপরে থাকবে, সবার উপরে থাকবে। আর একটা ধাক্কা, কি ধাক্কা? এটা প্রমাণের সুযোগ এসেছে। প্রমাণের সুযোগ আমাদের একবার এসেছিল কি? রক্ত দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি আমরা ভাঙড়বাসী রক্তপাত চাই না, আমরা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে চাই, এটা প্রমাণ করেছি। আর একটা সুযোগ এসেছে যে ভাঙড়ের মানুষ ওই বোম, গুলি, পিস্তল, খুনোখুনিকে যারা করে তাদেরকে পছন্দ করে না, শিক্ষিত মার্জিত মানুষকে ভাঙড় পছন্দ করে। তাই 29 এপ্রিল আপনি ভাঙড়ের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, ভাঙড়ের সম্প্রীতির স্বার্থে, ভাঙড়ের ঐক্যের স্বার্থে আসুন খামচিহ্নে ভোট দিন এবং তৃণমূল কংগ্রেস এবং এইখানে বিজেপি যে আছে তাদেরকে ব্যাপক ভোটে পরাস্ত করুন। হবে তো নাকি? আমি তো জোর গলায় বলি, 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে পর্যন্ত ভাঙড়ে আইএসএফের সাথে তৃণমূলের রাজনৈতিক মতপার্থক্য হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, হিংসা হয়েছে। কিন্তু এমন হিংসা হয়নি কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এমন হিংসা হয়নি কারো পুকুরের মাছ মেরে দেওয়া, এমন হিংসা হয়নি কোনো মায়ের কোল খালি হয়ে যাওয়া, এমন হিংসা হয়নি কোনো বোন তার স্বামীকে হারিয়েছে, এমন হিংসা হয়নি কোনো ছেলে তার পিতাকে হারিয়েছে, এই হিংসা হয়নি। অর্থাৎ খুনোখুনির রাজনীতি কিন্তু 21 থেকে 23 পর্যন্ত ছিল না। যেই নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব নিল, ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষকে খুন করলো। তাই ভাঙড়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে বলবো। কে তৃণমূল, কে বিজেপি, কে জমি রক্ষা কমিটি, কে সিপিএম, কে আইএসএফ, কে বিজেপি দেখার দরকার নাই। শান্তির একটা ভাঙড় আমরা চাই। এই ভাঙড়ে আমরা সবাই মাথা তুলে রাখবো। কে বিজেপি করবে, কে জমি জীবিকা রক্ষা কমিটি করবে, কে আইএসএফ করবে, কে সিপিএম করবে, কে তৃণমূল করবে, দেখার দরকার নাই। দিনের শেষে আমরা এক চায়ের দোকানে বসে চা খাবো, সেই ভাঙড় আমরা একসাথে গড়ে তুলবো। কোনো নটোরিয়াস ক্রিমিনালকে বাংলায় জায়গা দেব না। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? আপনারাই বলুন। 2023 সালের আগে রাজনৈতিক খুন হয়েছিল ভাঙড়ে 21 থেকে 23, একটা খুন হয়েছিল। হ্যাঁ, ঠেলাঠেলি হয়েছে, ঠেলাঠেলি হয়েছে, মতপার্থক্য হয়েছে, মতনৈক্য হয়েছে, কিন্তু কারো মায়ের কোল খালি হয়নি। সে তৃণমূলের বলুন, আইএসএফের বলুন, সাধারণ মানুষ বলুন। যেই শওকত সাহেব ক্যানিং পূর্ব থেকে এসে দায়িত্ব নিল, তারপরই ভাঙড়ে বোম ঢুকতে শুরু করলো, গুলি ঢুকতে শুরু করলো, হিংসা হতে শুরু করলো, ভাঙড়ের তরতাজা ছেলেগুলোকে খুন করে দিল। সেই খুন করতে করতে, কথাই আছে না, যে বাঘ একবার মানুষের মাংস পেয়ে যায়, মানুষের গোশত পেয়ে যায়, সে বাঘ কিন্তু সবসময় ঘোরে ওখানে যদি মানুষ আবার পায়। খুন করতে করতে, আইএসএফের নেতাদের খুন করতে করতে, আইএসএফের সমর্থকদেরকে খুন করতে করতে আর যখন পেরে উঠছে না, তখন তারা তাদের দলের নেতা, তাদের দলের সক্রিয় কর্মী, তাদের দলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁকে তারা নিজেরাই খুন করে দিল। তাহলে রাজ্জাক খাঁকে যখন খুন করেছিল, আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। সর্বপ্রথম আমি খোঁজ নিয়েছি আমাদের দায়িত্বশীলদের, কি ঘটনা, কি ঘটনা, এবং যে এর সাথে কোনো ষড়যন্ত্র আছে না নেই। যে আমার ছেলেও যদি কোনো ধরে করে থাকে, তুলে থানায় দিয়ে আসবো। আমি একাধিক নেতাদের কাছে খোঁজ নিলাম, যেটা জানতে পারলাম ওই সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে। সাথে সাথে আমি কি বলেছিলাম যে ভাঙড়, সত্যি আমি প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। আর একটা মানুষ বাড়ি যাচ্ছিল, তার মেয়ের জন্য নাকি চিপস না কি কিনে নিয়ে যাচ্ছিল। এবার আমাদের বাড়িতে তো মেয়েরা আছে, বাচ্চারা নেই, ভাগ্নি আছে, ভাইজি আছে, ভাইপো আছে, ছেলে মেয়েরা আমাদের বাড়িতে নয়। তাহলে ভাবুন, ওই বাচ্চাটা তার পিতা আসবে অপেক্ষায় আছে, আর পিতা
তার বাচ্চার মুখের কাছে যে একটা চিপস না খাবার তুলে দেবে, আর ওই শয়তান সমাজ বিরোধী ওই নটোরিয়াস ক্রিমিনাল ওর স্বার্থ চরিতার্থের জন্য এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল, ওর তোলাবাজিটা আটকাচ্ছিল রাজ্জাক খাঁ, আর সাথে সাথে আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য ওই ছেলে ওই লোকটিকে খুন করেছে। তো আমি তখন বলেছিলাম রাজ্জাকের পরিবার যদি চাই, রাজ্জাকের পরিবার যদি চাই, আমি রাজ্জাকের হয়ে আইনি লড়াই করব, রাজ্জাকের পরিবারকে ইনসাফ দেব। তখন কিন্তু আমার কথাই সাই দেয়নি, সাড়া দেয়নি। তবে আজকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী দিনে দেখবেন রাজ্জাকের হয়ে মামলা নওশাদ সিদ্দিকী আইনি লড়াই করছে, ওই খুনিদের শাস্তির ব্যবস্থা করছে। এটা আমি প্রমাণ করে দেবো আপনাদেরকে। সেদিন আসছে একটা স্কুটি 10,000 টাকার মাইনে দিয়ে তার স্বামীটাকে তুমি কেড়ে নিলে, অত সহজ নয়। একটা বাচ্চার পিতাকে তুমি কেড়ে নিয়েছো, এটা সহজ নয়। এত বড় অপদার্থ প্রমাণ দিতে পারবে না। আর আমি বলছি হ্যাঁ এটা সত্য কথা। এটা ভরসা হয়তো যে নওশাদ ভাই মিথ্যা কথা খুব কম বলে। আমি যদি বলি মিথ্যা কথা বলিনি, সব থেকে বড় মিথ্যা কথা হবে ভাই। আমি খুব কম মিথ্যা কথা বলি, তবে রাজনীতির জন্য আমি মিথ্যা কথা বলি না, এড়িয়ে যাই। যদি মিথ্যা কথা বলতে লাগে ওই কথা বলবো না, এড়িয়ে যাব। কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। জানাজার নামাজটা পর্যন্ত পড়েনি। কে বুঝতে পেরেছেন? কত কান্নাকাটি করছিল না, দেখাচ্ছিল না মিডিয়ার সামনে এসে। এই নটোরিয়াস ক্রিমিনালটা খোঁজ নিয়ে দেখুন, রাজ্জাক খায়ের জানাজার নামাজ পর্যন্ত পড়েনি। বুঝতে পারছেন? দোষ দিচ্ছিল আইএসএফের নামে, কিন্তু যারা খুন করে এসে আবার পাশেই দাঁড়িয়েছিল। তাহলে ওর হাতে ভাঙড়ের তৃণমূলের নেতারাও সুরক্ষিত নয়, ওর হাতে ভাঙড়ের তৃণমূলের নেতারাও সুরক্ষিত নয়। তাই এলাকায় যারা গুটি কয়েক তৃণমূল করছেন তাদেরকে বলবো, এই নটোরিয়াস ক্রিমিনালের একটু পাস রেকর্ড দেখুন। মানিক পাইক থেকে শুরু করে শৈবাল রায়ের থেকে শুরু করে অনেক নেতাদেরকে কাউকে মেরে দিয়েছে, তো কাউকে সাইড করে দিয়েছে। আজকে স্বার্থ চরিতার্থের জন্য আপনার পাশে বসবে, একটা হাত আপনার কাঁধে আছে, একটা গলাতে আছে ওর, আর একটা হাত আপনার পায়ের নিচে রেখেছে। আপনি ভাববেন না আপনার পায়ে ধরছে, অপর হাতটা কিন্তু আপনার সাক্ষীর কাছে ঠেকিয়ে রেখেছে। ওর দরকার লাগলে ও পায়ে পড়ে যাবে, দরকার লাগলে আপনার সাক্ষী টিপে দেবে। তো ওই সমাজ বিরোধীর হাত থেকে ভাঙড়কে মুক্তি দিতে করতে হবে। কে তৃণমূল, আবারও বলছি, কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি, কে আইএসএফ, কে জমি রক্ষা কমিটি, আমার দেখার প্রয়োজন নাই। আসুন ওই হাঙরের হাত থেকে, ওই জমি হাঙরের হাত থেকে ভাঙড়কে মুক্তি করি। নাহলে আগামী দিন আসবে ওই জমি হাঙর কিন্তু মানুষের তার লোককে দিয়ে মানুষের কানে বন্দুক ঠেকিয়ে জমিগুলোকে তার নামে লিখিয়ে দিতে বাধ্য করাবে। সাবধানে থাকবেন। তাই সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার। আমি একটা জিনিস দেখছিলাম, সত্যি আমি অবাক, যে ভাঙড়ে বাড়ি তৃণমূলের নেতা ক্যানিং পূর্বে ক্যান্ডিডেট করেছে। ক্যান্ডিডেট ঘোষণার সাথে সাথে তার দলের লোকেরা, তৃণমূলেরই দলের লোকেরা এবং ভাঙড়ে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তার সব থেকে কাছের মানুষেরা ভাঙড়ের ছেলের নামে যা ইচ্ছা খারাপ ভাষা বলতে শুরু করে দিল। কত বড় একটা ধান্দাবাজ স্বার্থপর একটু বুঝুন। যার সাথে সকাল বিকাল উঠা বসা করতো তাকে ক্যানিং পূর্বের প্রার্থী দেওয়ার সাথে সাথে তিনি তার চরিত্র হনন করতে শুরু করে দিল। এরা সে বহিরাগত হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন সাধারণ মানুষ হিসাবে একজন মানুষের কাছে জানতে চাই, ভাঙড়ের কোনো লোক যদি গিয়ে ক্যানিং পূর্বে দাঁড়ায় সে হয়ে যায় বহিরাগত, সে হয়ে যায় চরিত্রে তার দোষ আছে, তাহলে ক্যানিং পূর্ব থেকে ভাঙড়ে লড়াই করতে আসলে সে কি ভাঙড়ের মানুষের জামাই নাকি? হ্যাঁ, এর জবাব দিতে হবে না? জামাই আদর করতে হবে নাকি তাকে? আগে ভুল স্বীকার করতে হবে, ওকে ভুল স্বীকার করতে হবে যে তুমি ভাঙড়ের, যদিও ভাঙড়ের থেকে যিনি গিয়েছেন তৃণমূলের প্রতীকে লড়াই করতে, আমরাও ভাঙড় থেকে লোক ফিট করে দিয়েছি, খাম চিহ্ন গিয়ে ওইখানেও তৃণমূলের প্রতিজ্ঞা হারাবো, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া হারাবো, কিন্তু ওনার চরিত্র হনন করে আমি ওনাকে অপমানিত করব না। বুঝতে হবে কত বড় স্বার্থপর। সকাল বিকাল একসাথে উঠা বসা করত, সে তাকে যখন তার দলের টিকিট দিল হয়ে গেল চরিত্রহীন। তাহলে আপনারা যারা পোলেরহাট 2 নম্বরে এখন তৃণমূলের হয়ে দাদার হয়ে লড়াই করছেন, কালকে যদি আপনি ফাঁদে পড়ে যান বলবে ও আমার দলের লোক নয়। আর নওশাদ সিদ্দিকী ভুল করলে আমার ছেলে কান ধরে উঠবেশ করাবো, দরকার লাগলে পুলিশের হাতে তুলে দেবো, কিন্তু জামিন করিয়ে মালা পরিয়ে ঘরে নিয়ে আসবো। হয়েছে?